তো হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা যে সকল ভাই বোনেরা বিএ বেঙ্গলি অনার্স নিয়ে এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমে এডমিশন হয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কেননা তোমরা সকলেই জানো যে তোমাদের এক্সাম কিন্তু হতে আর বেশি দেরি নেই। যতটা আমার শোনা, তোমাদের এক্সাম হচ্ছে মার্চ মাসের 2 তারিখ থেকে শুরু। তো তোমাদের সিলেবাসের সব থেকে ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটি, সেটি হচ্ছে কি না, বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব। এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার প্রবল চান্স রয়েছে। তো এই প্রশ্নটির উত্তরেই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা সুন্দরভাবে খাতাতে উত্তরটি লিখে নেবে। তার আগে একটা বিষয় বলে রাখি, সেটা কি না, আমাদের বাংলা সাহিত্যের উপর একটা সময় আছে, যে সময়টাকে বলা হচ্ছে অন্ধকার যুগ। ঠিক আছে, সেই অন্ধকার যুগটা 149 বছর ধরে কিন্তু ছিল। ঠিক আছে, 149 বছর ধরে কিন্তু বাংলা সাহিত্যের বুকে অন্ধকার যুগ চলেছিল। এই সময়টাকে বাংলা সাহিত্যের অবক্ষয় যুগ বলেও চিহ্নিতকরণ করা হয়, পাশাপাশি একে বন্ধ্যা যুগ বলেও চিহ্নিতকরণ করা হয়। অর্থাৎ সময়টা আমরা ধরে নিতে পারি 1201 থেকে শুরু করে 1350 পর্যন্ত। এই যে 1201 থেকে 1350, এই যে সময়কালটা, এই সময়কালটাকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে চিহ্নিতকরণ করা হয়, বা বাংলা সাহিত্যের অবক্ষয় যুগ বলে চিহ্নিতকরণ করা হয়, কিংবা একে বাংলা সাহিত্যের বন্ধ্যা যুগও কিন্তু বলা হয়। কেন? কেননা এই সময় কোনো রকম কিন্তু কিচ্ছু সাহিত্য রচিত হয়নি, তাই। ঠিক আছে, বোঝা গেছে? অর্থাৎ এই সময়টাই হচ্ছে সেই তুর্কি আক্রমণের সময়, যে সময়টাতে কোনো রকম সাহিত্য রচিত হয়নি বা হতে পারেনি। বোঝা গেছে জায়গাটা? ওকে, তো চলো এরপর আমরা উত্তরটা লিখতে শুরু করব। সেটা কি না, তোমরা উত্তরটা লিখতে শুরু করো। প্রথমেই প্রশ্নটি বলি যে বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব। ঠিক আছে, এবার উত্তরটি আমরা লিখতে শুরু করি। দেখো, শুরুটা এইভাবে করবে যে 1202 খ্রিস্টাব্দ মতান্তরে 1203, এই সময়টাতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাত্র 17 জন সহযোদ্ধা নিয়ে অশ্ব বিক্রেতার ছদ্মবেশে হঠাৎ করে বাংলার রাজধানী নবদ্বীপ আক্রমণ করে। তারপরে আমরা লিখব বাংলার সিংহাসনে তখন বৃদ্ধ লক্ষণ সেন, অর্থাৎ এই সময়টাতে তখন সিংহাসনে বসেছিলেন লক্ষণ সেন। এরপর আমরা লিখব তুর্কি আক্রমণ প্রতিরোধ করার সামর্থ্য কিন্তু তার ছিল না। অর্থাৎ কার ছিল না? এই লক্ষণ সেনের তুর্কি আক্রমণের প্রতিরোধ করার কিন্তু কোনো রকম ক্ষমতা বা সামর্থ্য কিন্তু ছিল না। ঠিক আছে, তারপর আমরা লিখব তিনি প্রাণ ভয়ে নবদ্বীপ ত্যাগ করে পূর্ববঙ্গে আশ্রয় নেয়। ঠিক আছে, বোঝা গেছে? তারপরে লিখব যে বখতিয়ার খিলজি পরাক্রম, রণনীতি ও বুদ্ধির কৌশলে নবদ্বীপ জয়ের অল্পকালের মধ্যে পার্শ্ববর্তী অঞ্চলগুলি নিজের অধীনে করে নিতে সক্ষম হন। ওকে, এরপর আমরা প্যারা চেঞ্জ করে লিখব কি না, ভয়ঙ্কর দুর্ধর্ষ বিদেশি এই তুর্কি জাতি দীর্ঘকাল ধরে মধ্য পশ্চিম বাংলায় ধ্বংসের তাণ্ডব লীলা চালিয়েছে, যার ফলে প্রায় 150 বছর বাঙালির জীবনে ও মননে বিকাশের কোনো চিহ্ন ছিল না। ভীত সন্ত্রস্ত বাঙালি জীবনে অস্তিত্ব রক্ষাই ছিল একমাত্র চিন্তার বিষয়, অর্থাৎ অস্তিত্বের সংকট দেখা দিয়েছিল এই সময়টাতে। এরপরে লিখব তাই বাংলাদেশের তুর্কি বিজয়ের প্রতিক্রিয়ার প্রভাব এ দেশের সমাজ, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, অর্থনীতি ও ধর্মচেতনা প্রায় সর্বক্ষেত্রেই কম বেশি পড়েছিল। আবার প্যারা চেঞ্জ করে কি লিখব না, উচ্চবর্গের ও নিম্নবর্গের সংযোগে বাংলা সাহিত্য দুভাবে ঐশ্বর্য লাভ করল। একদিকে থাকলো বাঙালির নিজস্ব লৌকিক ধর্ম, আখ্যায়িকাগুলি কাব্যরূপে বিকাশ লাভ করল। অন্যদিকে সর্বভারতীয় সংস্কৃতির ভাগবত, মহাভারত, রামায়ণ প্রভৃতিও বাংলায় অনুদিত ও রচিত হতে লাগলো। ঠিক আছে, এরপরে আমরা ক দিয়ে বা 1 দিয়ে পয়েন্ট করব, সেটা কি না, মঙ্গল কাব্যের প্রভাব। ঠিক আছে, এই যে তুর্কি আক্রমণটা হয়েছিল, এর ফলে যে মঙ্গল কাব্যের যে প্রভাব আমরা লক্ষ্য করছি, হ্যাঁ, সেটা আমরা লিখব। তাহলে কি 1 নাম্বার পয়েন্ট করব মঙ্গল কাব্যের প্রভাব। ঠিক আছে, এখানে লিখব প্রথমেই যে এ প্রসঙ্গে প্রথমেই স্মরণ করা যেতে পারে মঙ্গল কাব্যকে। তারপর লিখব চণ্ডী, মনসা প্রভৃতি দেবতা অনার্য স্তর থেকে উঠে এলেন। ধর্ম ঠাকুরের মতো নিম্নকোটির দেবতা
ও আর্য ভাষার সংস্পর্শে পূজ্য স্থান গ্রহণ করে নিলেন। তারপরে লিখব শীতলা, ষষ্ঠী প্রভৃতি অনার্য দেবতার পূজাবিধিতে আর্য প্রভাব ততটা না পড়লেও সমাজের মহিলা মহলে উচ্চ নিচ নির্বিশেষে এরা স্থান করে নিল। এরপরে প্যারা চেঞ্জ করে লিখব নিম্নকোটির দেবতারা যেমন এইভাবে উচ্চ মার্গে স্থান লাভ করে সর্বজনীন হয়ে উঠেছিলেন, ঠিক তেমনি পৌরাণিক দেবতাও অনার্য ভাব অস্বীকার করে তাদের সঙ্গী হয়ে উঠেছিলেন। এরপরে লিখব এদের মধ্যে শিব ও কৃষ্ণ এই দুই প্রধান পৌরাণিক দেবতার রূপান্তরই বাংলা সাহিত্যের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পৌরাণিক মহাদেব বাংলা সাহিত্যে কৃষক নতুবা শিথিল চরিত্র ব্রাহ্মণের রূপ ধারণ করেছেন। তারপরে লিখব যোগীর মাহাত্ম্য তিনি হারিয়েছেন। কুরুক্ষেত্র সমরে কৃষ্ণের ঐশ্বর্য রূপকে ত্যাগ করে বাঙালি তার মাধুর্যের রূপকেই গ্রহণ করেছেন বা করল। বস্তুত তুর্কি আক্রমণ না হলে লোকায়ত ও মৃত্তিকা ঘনিষ্ঠ পল্লী গ্রামকেন্দ্রিক দেবতার জন্ম কিন্তু হতো না। বোঝা গেছে? ওকে, এরপরে আমরা খ নাম্বার পয়েন্ট দিয়ে লিখব কি না অনুবাদ সাহিত্যে প্রভাব। এখানে লিখব কি না একদিকে যখন এই রকম সমন্বয় প্রচেষ্টা চলছে, অন্যদিকে তেমনি এই নব্য বাঙালি জাতির সামনে সর্বভারতীয় পৌরাণিক হিন্দুত্বের একটি আদর্শকেও তুলে ধরার প্রয়োজনীয়তা অনুভব করলো এই দেশের ব্রাহ্মণ নেতৃত্বরা। এরপরে লিখব যে এই বাসনা থেকেই অনুদিত হলো রামায়ণ, মহাভারত, ভাগবত প্রভৃতি পৌরাণিক গ্রন্থগুলি। তারপরে লিখব মালাধর বসু তাই জানিয়েছেন। এরপরে হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে খাতার মাঝ বরাবর কোটেশন দিয়ে লিখব কি না ভাগবত অর্থযত পয়ারে বাঁধিয়া লোক নিস্তারিতে গায় পাঁচালী রচিয়া। এই যে লোক নিস্তারিতে গায় পাঁচালী রচিয়া, এটা হবে নিচটাতে, ঠিক আছে? এটা একটু স্পেস হয়ে গেছে, অর্থাৎ এখানে পেজটা চেঞ্জ হয়ে গেছে, তাই অনেকটা নিচে দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু পরের লাইনটা পাশেই হবে, ঠিক আছে? এটা বুঝতে পারবে আশা করি। চলো, তারপরে প্যারা চেঞ্জ করার দরকার নেই, তার নিচের থেকে লিখবে, এখানে শেষ হবে, নিচের থেকে লিখবে যে তুর্কি আক্রমণ ভীত সন্ত্রস্ত মানুষ সেদিন মনে প্রাণে কামনা করেছিলেন এমন দেবদেবীদেরকে যারা তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে শান্তি দেবে, স্বস্তি দেবে। বোঝা গেছে? এরপর আমরা গ নাম্বার পয়েন্ট করে অর্থাৎ শেষ পয়েন্টে লিখব কি না লোক সাহিত্য সৃষ্টি। এখানে কি লিখব না লোকায়ত জীবন দর্শন থেকে লোক সাহিত্যের সৃষ্টি। তুর্কি বিজয়ের পর মাটির কাছাকাছি মানুষকে নিয়ে চিন্তা ভাবনা থেকে নতুন আঙ্গিকের সাহিত্য প্রণয়ন শুরু হয়েছে, যে কারণে তুর্কি বিজয়ের পরে পাঁচালী জাতীয় সাহিত্য প্রকরণের সৃষ্টি হয়েছে। প্রমাণিত হয়েছে লোকায়ত জীবন ও সংস্কৃতিকে বাদ দিয়ে সাহিত্যের সোনার তরী ধনধান্যে পূর্ণ হতে পারে না। প্যারা চেঞ্জ করে শেষ জায়গাটা আমরা লিখে নেব, সেটা কি না এছাড়াও এই তুর্কি বিজয়ের ফলে বাংলা সাহিত্যে আরবি ফার্সি শব্দের প্রভাব লক্ষণীয়। প্রাক তুর্কি বিজয়ে আমরা তৎসম ও প্রাকৃত ভাষার আধিপত্য দেখেছি। তুর্কি বিজয়ের পরে শাসকদের প্রভাবেই প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে। সপ্তদশ শতাব্দীর আরাকান কবিদের অনুবাদে এই শব্দ ব্যবহারের ব্যাপক বৈচিত্র্য দৃষ্টিগোচর হয়। এখানেই তোমাদের নোটটি শেষ হয়ে যাচ্ছে, এই তুর্কি আক্রমণের প্রভাব বাংলা সাহিত্যের উপরে। তো এই যে এখানে বলে রাখি যে আরাকান কবি, এটাও কিন্তু তোমাদের সিলেবাসে আছে, তাই তো? ওই যে মুসলমান সাহিত্যে আরাকান রাজসভা, আমরা সকলেই জানি দুজন বিশেষ কবির নাম, একটা হচ্ছে সৈয়দ আলাউল আর একটা হচ্ছে দৌলত কাজী। তোমাদের সিলেবাসেও কিন্তু এই দুজন ব্যক্তি রয়েছেন, একজন হচ্ছেন দৌলত কাজী এবং একজন হচ্ছে সৈয়দ আলাউল। তো এই দুজন কবিকে নিয়ে আমাদেরকে পড়ে যেতে হবে, কেননা এখান থেকেও কিন্তু প্রশ্ন প্রচণ্ড পরিমাণে পরীক্ষাতে দেওয়া হয়। তো এরপরে আমরা সেটাও লেখাতে পারি, কিংবা আমরা অন্নদামঙ্গলের জায়গাতে যেতে পারি, হ্যাঁ, ভারতচন্দ্রের কৃতিত্ব সেখানে যেতে পারি, কিংবা কেতকা-দাস ক্ষেমানন্দের মনসামঙ্গলে আমরা যেতে পারি, কিংবা আমরা বিদ্যাপতিতে যেতে পারি বৈষ্ণব পদাবলীর জায়গাতে।
ঠিক আছে? এর পরবর্তী যে নোট যেগুলো মেন ইম্পর্ট্যান্ট সেগুলো প্রথমে তোমাদেরকে আমি একটু লিখিয়ে দিই। আর ভিডিও দিতে একটু অসুবিধে হচ্ছে এই কারণে বলে রাখি প্রথমেই, না হলে তোমরা বলবে একটু খাপছাড়া হয়ে যাচ্ছে। আমার সেই দিন যেদিন সাজেশনটা দেওয়া হয়েছিল সেই দিনই তারপর থেকেই ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু হয়ে উঠছে মানে সময় হয়ে উঠছে না আমার মানে সেইভাবে বলা যেতে পারে। আমারও তোমাদের মার্চ মাসের 2 তারিখ থেকে পরীক্ষা, আর আমারও মার্চ মাসের 3 তারিখ থেকে পরীক্ষা, ঠিক আছে? তো আমারও একটা পরীক্ষা রয়েছে মার্চ মাসের 3 তারিখ থেকে, মাদ্রাসা এসএলএসটি। তো সেই জন্য আর কি একটু সময়টা কম হয়ে উঠছে। তো যাই হোক, তো আমি চেষ্টা করছি তোমাদের সামনে যত জলদি অর্থাৎ তোমাদের পরীক্ষার আগে একটু অ্যাডজাস্ট করে নেবে, তোমাদের পরীক্ষার আগে নিয়ে আসার প্রশ্ন উত্তরগুলো, ঠিক আছে? তো সকলেই ভালো থাকবে এবং ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে একটু ওয়েট করেছো, ঠিক আছে? ওকে, চল।